৩৫ বছর পর দেশে আজ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হচ্ছে। দুপুর ২টা থেকে জাতীয় সংসদের কক্ষে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এই নির্বাচনে মোট প্রার্থী দুজন, ক্ষমতাসীন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। মির্জা আব্বাস অসুস্থ থাকায় ভোট দিতে আসতে পারছেন না। আর জামায়াতের বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন কিনা এটা তার দল সিদ্ধান্ত নেবে। নির্বাচনে বিএনপির ভোটার ২৪৭ জন আর বিরোধী দলের ১০২ জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপনে নয়, ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষে সবার উপস্থিতিতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। আজই প্রকাশ করা হবে গেজেট। নতুন রাষ্ট্রপতিকে আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসাবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর বিধান অনুযায়ী এই নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৯ অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। ১ নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম। প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য ও সমর্থক জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় সংসদ সদস্য, এবং সমর্থক জনাব গয়েশ্বর চন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা ১৯৯১ অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন। আপনারা ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল ৫টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ১০(১) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন।
নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর আপনারা বাংলায়ও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। একদম এখানে মুখের কাছে আনতে হয়, এটা তো আব্দুল্লাহ তাহের সাহেব তো আসছেন, দেখি অসুস্থ ছিলেন না, না না এত লোকের চেহারা দেখাতে পারবে কিনা এটাই
না? আমারটা স্যার শেষ, এখন বাকিটা আমার দায়িত্বটা শেষ। না না, বসো বসো। প্রথম দিকে একটু মাইক্রোফোনের ডিস্টার্বেন্সটা বুঝি। মাইক্রোফোনের ডিস্টার্বেন্সের কারণ হচ্ছে এইটা ওটা যে তালা লাগাচ্ছেন ওটা শুনলেন না স্যার, আমি জানি এটা তো সত্যি থেকে এটা করে দেওয়া উচিত ছিল, এটা করেনি। সালাদিন সাহেব বলতেছেন we have done our job. এটা একটা বিরল অকেশন না, বিরল occasion। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের ভেতরের চিত্র। সেখানে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে। দীর্ঘ ৩৫ বছর পর দেশে আজ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট গ্রহণ চলছে। সরকারি দল এবং বিরোধী দলীয় নেতারা একে একে তাদের ভোট প্রদান করছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচনের আরও কিছু খবরাখবর আমরা জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আমরা চিত্র দেখছিলাম যে ৩৫তম দেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে। ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন এবং উৎসবমুখর একটা অবস্থার মধ্য দিয়ে আসলে সংসদ সদস্যরা তাদের ভোট প্রদান করছেন। আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ খবর এবং সব মিলিয়ে বিস্তারিত যদি আমাদেরকে বলেন। নুসরাত, আমি যেখানে আছি এটা তো মূলত সংসদের আসলে মূল ফটকের সামনে। এই দিক দিয়ে সংসদ সদস্যরা কিংবা যারা ভোটাররা রয়েছেন তারা প্রবেশ করেছেন, নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রবেশ করেছেন। ফলে আমরা কিন্তু সকাল থেকে চিত্রটা দেখছি এবং আমরা কিন্তু বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে যেখানে ভোটাররা ভোট দিচ্ছেন, বিশেষ করে ভারপ্রাপ্ত স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম থেকে শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দিচ্ছিলেন। এবং সংসদে আমরা দেখছিলাম যিনি রাষ্ট্রপতি ক্যান্ডিডেট বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটাধিকারের পরে আমরা দেখেছি তিনি বিরোধী দলের যে প্রথম সারির নেতা যারা রয়েছেন, অর্থাৎ সকল নেতাদের সাথে তিনি কথা বলেছেন। প্রথম দিকে যারা বসেন সকলের সাথে তিনি হাত মেলালেন, কথা বললেন, সেই চিত্রটি কিন্তু আমরা দেখেছি। এবং দেশে আপনি বলছিলেন এবং আমরা দেখছিলাম ৩৫ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন, যেখানে আসলে আমরা জেনে থেকে বা আমরা দেখে এসেছি যে সরকার দল যাকে মনোনয়ন দেয়, বিরোধী দল পরে আর কোনো মনোনয়ন না দেওয়ার কারণে দেশে আসলে গত ৩৫ বছরের পরে কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি, একদম সিলেকশনে হয়ে গেছে। এবং দীর্ঘদিন অর্থাৎ ২০০৯ সালের নির্বাচনের পর কিন্তু একটি লম্বা সময় ১৪ পর থেকে আসলে আওয়ামী লীগের যে দুঃশাসনের কথা বলা হয় এবং তিনটি নির্বাচন হয়নি, ১৪, ১৮, ২৪। ফলে এই তিনটি নির্বাচন
নির্বাচনের সময় কিন্তু কয়েকটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং এর মধ্যে আওয়ামী লীগের তৎকালীন মনোনীত যারা তারা সিলেকশনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন, কিন্তু ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবং তা জুলাই গণ অভ্যুত্থানের পর একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান, তারপর একটি নির্বাচন, দেশের সকল মানুষের সরাসরি ভোটের মাধ্যমে একটি সরকার গঠন এবং সেই সরকারের মধ্যে পরেই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। আপনি জানেন যে গেল ২৪ জুলাই যে রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি তার যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি রিজাইন দেয় এবং তারপর থেকে কিন্তু জল্পনা কল্পনা চলছিল এবং যখন বিএনপির পক্ষ থেকে আসলে প্রায় ২/৩ সিট রয়েছে, ফলে তারা যাকে মনোনয়ন দিবে তারাই সেই নির্বাচিত হবে বলে ধারণা করা বা বলাই যায়। সেই জায়গায় আসলে বিরোধী দল এই নির্বাচনটিকে অর্থপূর্ণ করার জন্য বা অর্থবহ করার জন্য তারা একজন প্রার্থী দিলেন, যে প্রার্থী হলেন কর্নেল অলি আহমেদ, যিনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং এলডিপির তিনি সভাপতি ছিলেন, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন এবং ফলে এই নির্বাচনটি একটি জমজমাট নির্বাচনে পরিণত হয়েছে এবং যারা এখানকার ভোটাররা রয়েছেন সেই ভোটাররা কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছি, অর্থাৎ সংসদ সদস্য থেকে শুরু করে সরকারের মন্ত্রী, বিরোধী দলের এমপিরা, তারা বলছিলেন যে দীর্ঘদিন পর যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিএনপি থেকে তিনি একজন সজ্জন রাজনীতিবিদ, তিনি বাংলাদেশের রাজনীতির একটি বলা যায় একজন উদীয়মান মানুষ, যিনি দীর্ঘদিন আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আপনারা জানেন যে বিএনপি যখন মাঠে আন্দোলন করেন সেই সময় তাদের যে চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে আসলে মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয় এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন তারেক রহমান, তাকে আসলে নির্বাসিত অবস্থায় লন্ডনে তিনি ছিলেন। ফলে এখানকার যে বিএনপির একদম মাঠ পর্যায়ের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমকে কিন্তু দিয়ে এসেছিলেন। ফলে তার আজকে রাষ্ট্রপতির এই পদে যখন নির্বাচন করছেন, তার দলের নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা তো সরাসরি তার নেতাকর্মী, তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের আনন্দ বা তারা একটু মেলানকলিকভাবে তাকে স্মরণ করছিলেন, বলছিলেন যে তার নেতৃত্বে, তার আন্ডারে তারা রাজপথে সংগ্রাম করেছে, তার নেতৃত্বের ফলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা যে সময়, সেই সময় তিনি অসম্ভব লেভেলে ভালো ভূমিকা রেখেছেন, তিনি জেল খেটেছেন, তিনি নেতাকর্মীদের সারা দেশের নেতাকর্মীদেরকে এক রেখেছেন। ফলে এই ধরনের একজন লোককে বা ব্যক্তিকে যখন দল মনোনয়ন দেয় তাদের মধ্যে আনন্দের সীমা নেই। আমরা এই কয়েকজন মন্ত্রীর সাথে কথা বলছিলাম, আরেকটি বিষয় নিয়ে এখানে আসলে আজকেও বিতর্ক চলছে ৭০ অনুচ্ছেদ, সেখানে যিনি বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে বিরোধী দলের চিফ হুইপ, তারা বলছিলেন যে ৭০ অনুচ্ছেদ না থাকলে তারা হয়তো আশা করছিলেন যে তাদের যিনি ক্যান্ডিডেট বা প্রার্থী, সেই প্রার্থী হয়তো নির্বাচনে পাশ করতো বা যারা সরকার দলে এমপিরা রয়েছে কোনো ধরনের বাধ্যবাধকতা না থাকলে অলি আহমেদকে ভোট দিতেন বলে তারা আশা করেন। ফলে ৭০ অনুচ্ছেদে যেহেতু আপনার দলের বাইরে যাওয়ার সুযোগ নেই, দল যাকে মনোনয়ন দিবে তাকে ভোট দিতে হবে, এই কারণে আসলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বা গণতান্ত্রিক ধারা প্রক্রিয়াটা আপনার বিভিন্নভাবে থেমে যাবে বলে তাদের একটা অভিযোগ রয়েছে। যদিও আপনি জানেন যে সংবিধান সংশোধন কমিটি নামে একটি কমিটি হয়েছে এবং কমিটি কার্যক্রম শুরু করেছে। সেই কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ কিন্তু বলছিলেন যে ৭০ অনুচ্ছেদ যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের পর পরিবর্তন হবে এবং পরে আসলে ৭০ জুলাই সনদ বাস্তবায়নের পর এটা ৭০ অনুচ্ছেদ নতুনভাবে হয়তো প্রয়োগ করা হবে, কিন্তু এই পর্যন্ত আসলে আগের ধারা অনুযায়ী ভোট হচ্ছে বা ভোট হবে এবং ভোট শুরু হয়েছে। নুসরাত, আমরা দেখছি যে এমপিরা ভোট দিচ্ছেন, ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সময়, ৫টার পরে ভোট সেখানে গণনা করা হবে এবং রাষ্ট্রপতি পদে কি নির্বাচিত হয়েছেন সেখানে আসলে ঘোষণা করা হবে। এবং আরেকটি তথ্য আসলে জানিয়ে রাখি নুসরাত, আমরা জানি যে এই মুহূর্তে জামায়াত বা বিরোধী দলের যে নেতাকর্মী যারা এমপিরা রয়েছেন, সংসদ সদস্যরা ৭৯ জন থেকে শুরু করে আপনার যারা সংরক্ষিত শুরু করে ৯০ জন ভোটার বা এমপি, তারা এখন ভোট দিচ্ছেন একে একে এবং আপনারা জানেন যে ৭০ অনুচ্ছেদের কথা বলছিলাম, ফলে তাদের ভোটটিও আসলে সেই তাদের যে ক্যান্ডিডেট অলি আহমদ তার পক্ষে যাচ্ছেন। কিন্তু এখানে একটি মজার বিষয় হচ্ছে এই সংসদে কিন্তু একজন সংরক্ষিত আসনের মহিলা এমপি সহ ৮ জন স্বতন্ত্র এমপি রয়েছেন, যাদের আসলে কোনো বাধ্যবাধকতা নেই, তারা চাইলে যে কাউকে ভোট দিতে পারে। সেই জায়গা থেকে আসলে নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীর মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে বা জানার আগ্রহ আছে যে স্বতন্ত্র যে এমপিরা রয়েছেন, বিশেষ করে রুমিন ফারহানা, তারপর থেকে শুরু করে আপনার মানিক আজাদ থেকে শুরু করে যারা যারা আছেন, তারা আসলে কাকে ভোট দেয় সেই ভোটের উপর আসলে তারা অনেক কিছুই দেখতে চায় যে আসলে এই যদি
270 অনুচ্ছেদ না থাকতো তাহলে কি হতে পারতো। ফলে সাংবিধানিক বিষয়গুলো যেরকম এসেছে, এরকম একটা উৎসব মুখর পরিবেশে ভোট চলছে সংসদের কক্ষে, অধিবেশন কক্ষে, এবং সেইখানে ভোটের প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন বাংলাদেশের নির্বাচন কমিশনের যিনি সিইসি MM নাসির উদ্দিন। আমরা দেখছিলাম তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ভোটের প্রক্রিয়া কি হবে এবং তারা কিভাবে ভোট দিবেন সেই বিষয়গুলো তিনি কিন্তু ভোটারদের মধ্যে বলছিলেন। এমপি হলেও তারা কিন্তু আজকের দিনে ভোটার, এবং এটা আসলে একটি অভাবনীয় চিত্র। দেশের 35 বছর পর আসলে সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন। সর্বশেষ 91 সালে তখনও বিএনপি সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকারের যিনি প্রার্থী ছিলেন তার সাথে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ একজন প্রার্থী দিয়েছিলেন, সেখানে বিএনপি প্রার্থী জয়লাভ করেছিল। এবং এই ভোটের ফলে আসলে আমরা বলতেই পারি যে অল্প সময় পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন। নুসরাত, অনেক ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, সংসদ ভবনের মূল ফটকের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনের সব খবরাখবর তিনি আমাদের জানাচ্ছিলেন। তার পরবর্তী খবরাখবর নিশ্চয়ই আমরা তার সঙ্গে আবারও যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দীর্ঘ 35 বছর পর আজ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। 90-এ গণতন্ত্রের উত্তরণের পর দ্বিতীয়বারের মতো হচ্ছে এই নির্বাচন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত নেওয়া হবে ভোট। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধী দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। সংসদ সদস্যরাই ঠিক করবেন কে হতে যাচ্ছেন বঙ্গভবনের নতুন রাষ্ট্রপতি। যদিও সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় সরকারি দলের প্রার্থী শেষ পর্যন্ত জিতবেন সেটা বলাই যায়। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। 91 সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর শুরু হয়েছিল যে যাত্রা, 35 বছর পর সেই একই সাংবিধানিক প্রক্রিয়ায় আবারও রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি বাংলাদেশ। আব্দুর রহমান বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাঝে পেরিয়ে গেছে 3.5 দশক। 91-এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এরপর বদলে যায় নির্বাচনের চরিত্র। 96-এ বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, 2001-এ AQM বদরুদ্দোজা চৌধুরী, 2002 সালে ইয়াজউদ্দিন আহমেদ, 2009 সালে জিল্লুর রহমান, 2013 ও 18 সালে আব্দুল হামিদ এবং সবশেষ 2023 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী হিসেবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেই দায়িত্ব ছাড়বেন তিনি। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। 1991 সালের আইন অনুযায়ী পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশনই তফসিল ঘোষণা থেকে শুরু করে আনুষঙ্গিক সব দায়িত্ব পালন করছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় দীর্ঘ সময় পর আবারও এসেছে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, এটা বলা যেতেই পারে। শফিকুল হক, 71, ঢাকা। প্রতিযোগিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন তাদের প্রত্যাশা ছিল ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো সংস্কারের পর রাষ্ট্রপতি নির্বাচন হবে। তার দাবি বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। 70 অনুচ্ছেদ না থাকলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে বলেও মনে করেন নাহিদ। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত আমাদের প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। সরকার দলের আজকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে।
তাহলে তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যেই সাংবিধানিক ব্যবস্থা ছিল সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিদায় অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যেই তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়ে বিদায় নিলেন। এর আগে দুপুরে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভিবাদন জানান। তারপরই তাকে গার্ড অব অনারের মাধ্যমে বিদায় জানানো হয়। গত 24 জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের আরও খবরাখবর রাখছেন আমাদের আরেক সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা দেখলাম যে এরই মধ্যে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। সরকারি দলের এবং বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের ভোট প্রদান করেছেন। আপনার কাছ থেকে জানতে চাই কি তথ্য রয়েছে সেই বিষয়ে বলবেন, এবং একটা বিষয় যে জামায়াতের বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন কিনা সেটা একটা দলীয় সিদ্ধান্ত ছিল, তো দল থেকে কি কোনো ধরনের সিদ্ধান্ত এসেছে কিনা সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? নুসরাত, নিয়ম অনুযায়ী দুপুর 2টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী সহ বিরোধী দলীয় নেতারা ভোট দিলেন এবং একে একে সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন। এবং নির্বাচন কমিশন থেকে গতকালও কিন্তু জানানো হয়েছে যে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, কিন্তু আমরা ধারণা করছি যে হয়তোবা তার আগেই ভোট গ্রহণ অনুষ্ঠান শেষ হবে। এবং নিয়ম অনুযায়ী যেভাবে নির্বাচন কমিশন বলেছিল যে স্বচ্ছ ব্যালট বাক্সে যারা সংসদ সদস্য বা ভোটার আছেন তারা সিরিয়াল অনুযায়ী ভোট দেবেন, আমরা সেটি দেখছি। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী আনোয়ারুল ভোট দিতে পারবে কিনা, এই বিষয়ে আসলে সরকার দলীয় যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তাকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে এটি আসলে তার দলের সিদ্ধান্ত, অর্থাৎ জামাত সিদ্ধান্ত নেবে। তবে এই বিষয়ে আমরা জামাতে কোনো সিদ্ধান্ত নেইনি, তবে ধারণা করা হচ্ছে হয়তোবা তিনি ভোট দিচ্ছেন। যেহেতু নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা আমরা দেখলাম যে 349 জন ভোটার, সেখানে চট্টগ্রামের একটি আসনের ভোটার যেহেতু নেই এবং সেখানে যেহেতু বাকি 349 জন আছে, আমরা ধরেই নিচ্ছি যে হয়তোবা গাজী আনোয়ার ভোট দিচ্ছেন। এবং এই বিষয়ে কিন্তু জামাতের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বলেন। এবং সকালে কিন্তু বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে এই সরকার বারবার মুখে যে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে যে জুলাইয়ের পর যে সংস্কার হওয়ার কথা ছিল সেটি হয়নি। নাহিদ ইসলামের দাবি যে 70 অনুচ্ছেদ অনুযায়ী যে ভোট হচ্ছে এটি আসলে আজকে না হলে হতো। নাহিদ ইসলাম যেমনটি বলছেন যে যেহেতু এখানে স্পিকার কোনো অধিবেশন ডাকেনি, এখানে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার একটি বৈঠক ডেকেছে সেহেতু 70 অনুচ্ছেদ না রাখলেও পারতো। এবং নাহিদ ইসলাম যেমনটি বলেছে জামাতের পক্ষ হয়ে যে এই 70 অনুচ্ছেদ না থাকলে এই নির্বাচনটি আরও ভালো হতো এবং সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য সেটি বজায় থাকতো। সরকার এটি করেনি, এমনটি কিন্তু নাহিদ ইসলাম দাবি করেছে। এবং অপরপক্ষে যে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি যেমনটি বলেছেন, এই প্রশ্ন নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন আমরা গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলাম যে এর উত্তরে সরকার দলের পক্ষ থেকে আসলে কি ধরনের উত্তর আসবে। সেক্ষেত্রে নুরুল ইসলাম মনি বলেছেন যে আসলে এখন যে সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবং বর্তমানে যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী দেশে সবকিছু হচ্ছে। এই সংবিধান যতদিন আছে এই সংবিধানের 70 অনুচ্ছেদ বা যে কোনো ধারা মানতে আসলে সবাই বাধ্য। সংবিধান যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এই নিয়ম পরিবর্তন হতে পারে। সরকার দলের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের সরকার দলীয় যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সব জায়গা থেকে পদত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও সব জায়গা থেকে পদত্যাগ করেনি, তবে তিনি যখন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন তখন সেই সময় থেকে আসলে তিনি সব জায়গা থেকে পদত্যাগ করবেন এমনটা কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সংসদীয় আসন সেটিও শূন্য ঘোষণা হয়ে যাবে, সংসদ থেকে সেটিকে শূন্য ঘোষণা করা হবে এবং এরপর সেখানে একটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু নুসরাত আপনি জানেন যে যে দলের ভোটার অর্থাৎ যে দলের সংসদ সদস্য সেই দলের প্রার্থীকে ভোট দিতে হবে, অর্থাৎ বিরোধী দলের কোনো প্রার্থীকে ভোট দিতে পারবে না। তো আমরা দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার এখানে প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করছেন এবং তিনি যেমনটি গতকাল সংবাদ
মাধ্যমে বলেছিলেন, গণমাধ্যমে, যে তিনি যেমনটি সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ নির্বাচনী কর্তা যেমনটি সিদ্ধান্ত নেবেন সেটি চূড়ান্ত। নুসরাত, ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ এই রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর নির্বাচনী কর্তা একটি প্রাথমিক ফলাফল ঘোষণা করবে। এরপর আজকে রাতের মধ্যে গ্যাজেট ঘোষণা হবে এবং আগামীকাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। নুসরাত, এই ছিল আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের খবরাখবর নিয়ে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার। কলকাতার হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশির ময়নাতদন্ত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এই ঘটনায় হোটেলের এক পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 2 জনকে। তবে এখনও হদিস মেলেনি মালিকের। আর এই ঘটনার পর বাংলাদেশি পর্যটকরা নিজেদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য এবং ছবিতে শারমিন স্বপ্নার প্রতিবেদনে বিস্তারিত। কলকাতায় আবাসিক হোটেলে আগুন লেগে প্রাণহানির পর নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা ছাড়াও রাজ্যটির বিভিন্ন জেলার আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ ও দমকল কর্মীরা। এদিকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে চলছে নিহতদের ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। অন্যদিকে কলকাতায় থাকা বাংলাদেশি পর্যটকরা পড়েছেন উৎকণ্ঠায়। আতঙ্কে আছেন দেশে থাকা তাদের পরিবারও। এরই মধ্যে বহু পর্যটক হোটেল পরিবর্তন করে নিরাপদ আশ্রয়ে গেছেন। খুব খারাপ লাগতেছে ভাই, আমার বাংলাদেশি ভাই ওই চিকিৎসার জন্য আসছে চিকিৎসার জন্য বাঁচার জন্য গেল, ওটা জালে পুড়ে গেল, একটা খারাপ লাগবে না? হোটেলগুলোর অবস্থা নোংরা অনেক, মানে আগুন টাগুন লাগলে বেরোবার ব্যবস্থা না আগুন টাগুন লাগলে ওখানে মোয়া হয়ে যাবেন, যেখানে আছে ওখানে মোয়া হয়ে যাবেন। আমরা তো আসছি ট্রিটমেন্টের জন্য না, আমাদেরকে তারা তো ভিসা দিয়েছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আসার জন্য। তারা যদি আমাদেরকে ভালো মতো না দেখে তাহলে তো আমাদের এখানে এসে কোনো লাভ নাই। বুধবার ভোররাতের আগুনের ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান পায়নি পুলিশ। শারমিন স্বপ্না, 71। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম কলকাতার হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশির ময়নাতদন্ত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। কলকাতা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। তার কাছ থেকে বিস্তারিত জানবো এই বিষয়ে। সত্যজিৎ, অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে কি কাউকে আটক করা হয়েছে কিনা, বা প্রশাসনের পক্ষ থেকে আসলে সবশেষ কি বলা হয়েছে, এবং মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? তাদের যে দেহের মরদেহের ময়না তদন্ত, সেই ময়না তদন্ত কিন্তু চলছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ সেখানে। এবং এই যে আমি দেখাচ্ছি যে হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেখানে 9 জনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এই এলাকার অর্থাৎ কলকাতার পার্ক স্ট্রিট এলাকার 9টি এরকম হোটেলকে কিন্তু ইতিমধ্যে চিহ্নিতকরণ করেছে এবং তাদের নোটিশ দেওয়া হবে খুব শীঘ্রই। পাশাপাশি কলকাতার 1200 হোটেল কে কিন্তু একটা তালিকা করা হয়েছে, যে হোটেলগুলোর পরিকাঠামো খতিয়ে দেখা হবে। আর এই 9 জনের যে মৃত্যু হয়েছে তার ভিতরে 7 জন বাংলাদেশের। ইতিমধ্যে এক মৃতের আত্মীয় কিন্তু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ সেখানে এসছেন মৃতদেহ নেওয়ার জন্য। যেটা জানা গেছে যে পোস্টমর্টেম শেষে কিন্তু দেহ হস্তান্তর করা হবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে, কর্তৃপক্ষের কাছে, এবং তারপর স্বজনদের সাথে কিন্তু নিয়ে সেই মরদেহগুলি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং সেটা বাংলাদেশেই করা হবে এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তবে কোন সীমান্ত দিয়ে কখন নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু জানায়নি অফিসিয়ালি কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। তো সব মিলিয়ে একদিকে যেমন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গের পুলিশ, দমকল এবং রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তারা যেমন আগুনের যে নিরাপত্তা হোটেলগুলি কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে সেদিকে যেমন খেয়াল রাখছে, অন্যদিকে দেহ হস্তান্তর আজই হতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যজিৎ আপনাকে। দর্শক, কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।
ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই অভিযানে দেশের 52 লাখ মানুষকে ওরাল কলেরা ভ্যাকসিন দেয়া হবে। আজ রাজধানীর দক্ষিণ নগর ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। একই সাথে ডেঙ্গু এবং হাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বিশেষ তৎপরতা শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নতুন টিকাদান কর্মসূচির রূপরেখা নিয়ে রাজধানীর দক্ষিণ নগর ভবন মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। অনুষ্ঠানে জানানো হয় 22 আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই দফায় 51,75,000 মানুষকে টিকার আওতায় আনবে সরকার। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। একই সাথে কথা বলেন দেশের বর্তমান সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। ডেঙ্গু ও হামের মতো রোগ বাড়লেও সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের এই কাজ প্রতিনিয়ত করতে হবে। এখনো সামনে আরো 3টি মাস রয়েছে। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে হয়েছে, পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, মানুষ হাত ধুয়েছে, হাত মুখ ধুয়ে খেয়েছে, তরিতরকারি ধুয়ে খেয়েছে। এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জানান কামরাঙ্গীচর ও গ্যান্ডারিয়া সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে এই টিকাদানের প্রধান লক্ষ্য ধরা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপে নেন না কেন, কোনোটাই কিন্তু কার্যকর হবে না। কলেরা টিকা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু ও হামের মতো রোগ থেকে বাঁচতে প্রয়োজন পারিবারিক সচেতনতা। সরকার শুধু ওষুধ ও ভ্যাকসিন দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই, এমনটাই মনে করেন বক্তারা। মামুন হুসাইন, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তর।